আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গাজীপুরে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, বর্তমানে পরিস্থিতি কি দেখছেন এবং সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন। ধন্যবাদ বুবলি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের একটি সেনাবাহিনী ক্যাম্পের সামনে, অস্থায়ী ক্যাম্প, এবং এটি স্থাপন হয়েছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে যাতে শান্তিপূর্ণভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায় সেই লক্ষ্যে, এবং অপরাধী দমনে অস্ত্র উদ্ধার সহ বেশ কিছু কার্যক্রম হাতে নিয়ে তারা কিন্তু অস্থায়ী ক্যাম্প করেছে। শুধু এই কাপাসিয়াতেই নয়, গাজীপুরের প্রত্যেকটি উপজেলায় এই অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে, এবং আমি এই মুহূর্তে একটি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি। এবং একটু যদি বলি, এই ক্যাম্প থেকে আমি এই ক্যাম্পের যে ওসি তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলেছেন, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী শক্ত অবস্থানে রয়েছে। আগামী 32 দিন পর অনুষ্ঠিতব্য নির্বাচনী পরিবেশ সংহত রাখতে উপজেলার অর্থাৎ জেলার 5টি উপজেলাতেই সেনাবাহিনীর পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে। আমরা সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা এবং স্পর্শকাতর স্থানগুলোতে সেনা সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম, এবং নিয়মিত টহল কিন্তু তাদের চোখে পড়েছে। বিশেষ করে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে এই পুরো নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুধু নিয়মিত টহলই নয়, পরিস্থিতি বিবেচনায় মাঠে রয়েছে বিশেষ আভিযানিক দল, অর্থাৎ তারা কোনো অপারেশন করতে গিয়ে কোনো ধরনের বাধা বিপত্তির মুখোমুখি হলে বা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা কিন্তু সবসময় প্রস্তুত রয়েছে। আমি একটু আগে এখানকার যে ক্যাম্প কমান্ডার রয়েছে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছিলাম। তিনি যেমনটা বলেছেন, একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে, সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে তারা কাজ করছে। এবং সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি, রাস্তায় সেনাবাহিনীর উপস্থিতিতে তাদের মধ্যে এক ধরনের স্বস্তি ও আস্থা লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি বলছিলাম যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের যেমনটি জানিয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে একটি নিরাপদ ও স্থিতিশীল নির্বাচনের পরিবেশ বজায় রাখাই সেনাবাহিনীর মূল লক্ষ্য। নির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদেরই তৎপরতা অব্যাহত থাকবে। এছাড়া আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর বেশ কিছু অস্ত্র লুট হয়েছে, যে অস্ত্রগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সেই অস্ত্র বাইরে রেখে আসলে সুষ্ঠু শান্তিপূর্ণ একটি পরিবেশে নির্বাচন করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সেনাবাহিনী, এবং তাদের প্রধান কাজ হবে যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এবং লুট হওয়া অস্ত্র রয়েছে তাদের কাছ থেকে সেই অস্ত্রগুলো উদ্ধার করে এছাড়াও যারা হুমকি, যেমন ঝুঁকিপূর্ণ বেশ কিছু কেন্দ্র রয়েছে, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম হয় যেসব এলাকাতে, যারা চিহ্নিত সন্ত্রাসী তাদেরকে আইনের আওতায় আনতে তারা সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া যেহেতু প্রত্যেকটি উপজেলাতে একটি করে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে, সেহেতু ওই এলাকায় যারা চিহ্নিত সন্ত্রাসী তা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা কিন্তু তাদের গ্রেফতারে যা যা করণীয় তা কিন্তু করছেন, এবং তারা নিয়মিত এই টহল জোরদার করছেন। বিশেষ করে আমি যদি বলি, এই মুহূর্তে আমি আছি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া হরিমঞ্জির পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, এবং এখানে গত 10 জানুয়ারি কিন্তু এই অস্থায়ী ক্যাম্পটি স্থাপন করা হয়। এবং এখানকার যে ক্যাম্পের যে অধিনায়ক, তিনি যেমনটি আমাকে বলেছেন যে কাপাসিয়ায় ঝুঁকিপূর্ণ যেসব অঞ্চল রয়েছে তারা সেটি দেখবেন, এবং যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে, লুট হওয়া অস্ত্র রয়েছে, তারা বিভিন্ন সোর্স নিয়োগের মাধ্যমে সেসব জানার চেষ্টা করছেন, এবং সেসব তথ্যপাত্র সংগ্রহ করে প্রশাসনকে সঙ্গে নিয়ে, স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা কিন্তু একটি নিয়মিত অভিযান অব্যাহত রাখবেন, এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে কোনো প্রার্থী যেন এককভাবে আধিপত্য দেখাতে না পারে সেজন্য মূলত সেনাবাহিনী কার্যকর ভূমিকা রাখবে এমনটি জানিয়েছে। এখানে সেনাবাহিনীর বেশ কিছু সদস্য আছে, প্রয়োজন বোধে এখানে সদস্য সংখ্যা বাড়ানো হবে। তারা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছে। তারা এই উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র বোর্ডকে ছাড়াও এলাকার যে স্থানীয় সন্ত্রাস, গরু চুরি, মাদক, এসব নিয়েও কিন্তু তারা কাজ করবে। তারা বলেছে যে কাপাসিয়া সহ গাজীপুরের আশপাশ অঞ্চলে যেহেতু গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এসব অস্থায়ী ক্যাম্পগুলো পরিচালিত হচ্ছে, সেহেতু বিভিন্ন অঞ্চলে পুরো গাজীপুর অঞ্চলে মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং যারা চিহ্নিত সন্ত্রাসী রয়েছেন, যাদেরকে পুলিশ আইনের আওতায় আনতে পারছে না, সেনাবাহিনী কিন্তু
তাদের টহল জোরদারের মাধ্যমে এবং সোর্স নিয়োগের মাধ্যমে তারা কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া যদি আরেকটু বলি, যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের অপ্রীতিকর অস্থিতিশীল ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা কাজ করছেন। ইতিপূর্বেও তারা কিন্তু বেশ কিছু অপারেশন করেছেন, বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছেন এবং তারা বলছেন কোনো অবৈধ অস্ত্রধারীকে ছাড় দেওয়া হবে না, কোনো অপরাধী, কোনো কিশোর গ্যাং যারাই নির্বাচনী পরিবেশকে বা দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যেখানে পুলিশ ব্যর্থ হবে, প্রশাসন ব্যর্থ হবে, সেখানে কিন্তু সেনাবাহিনী এগিয়ে যাবে এবং তাদের এই অভিযানের মাধ্যমে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে। এবং যেমনটি বলছিলাম, কাপাসিয়ায় মাদক সহ গরু চুরি সহ বেশ কিছু অপরাধ কিন্তু নিয়মিত ঘটছে, বিশেষ করে মাটি কাটা। এই শীতকাল আসলেই গাজীপুরে বিভিন্ন উপজেলায় অবৈধভাবে জমির শ্রেণী পরিবর্তন করে বিভিন্ন জায়গা থেকে মাটি কাটা হয় অবৈধভাবে। এই মাটি কাটা স্থানীয় পুলিশ প্রশাসনের জন্য বড় একটি চ্যালেঞ্জ এবং সেই মাটি কাটা প্রতিরোধে কিন্তু সেনাবাহিনী এগিয়ে যাবে। এক কথায় আমি যদি বলি, শুধু নির্বাচনী পরিবেশের লেভেল প্লেইং ফিল্ড তৈরি নয়, যে কোনো ধরনের অপরাধ, কিশোর গ্যাং, অবৈধ অস্ত্র, মাদক সহ যে কোনো কার্যক্রমে সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে শক্ত অবস্থানে রয়েছে তাদেরকে দমনে এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য তাদের পক্ষ থেকে সর্বোচ্চ জোরালো চেষ্টা রয়েছে বলে এখানকার যে জিওসি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তো গাজীপুরে কাপাসিয়া থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে সেনাবাহিনীর যে অস্থায়ী ক্যাম্প, সেখান থেকে এই ছিল সবশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে বুবলির কাছে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল। দেশে এলপিজি কোম্পানিগুলোর সরবরাহ কমে যাওয়ায় চরম সংকটে পড়েছেন ডিলার ও ব্যবসায়ীরা। বাড়তি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা ও রাঙ্গামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও আবুল বাশার নয়ন। সুমন, গ্যাসের সংকটের বিষয়ে কি বলছেন ব্যবসায়ী ও ক্রেতারা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি, আসলে যেটা বলছিলেন, কুমিল্লা আসলে তীব্র গ্যাস সংকট এবং সেই সাথে সিলিন্ডার গ্যাস বাসা বাড়িতে আসলে মানুষ আছে বড় বিপাকে। বেশি টাকা থাকা সত্ত্বেও আসলে কুমিল্লা সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছেন গ্যাস নাই প্রতিটি দোকানে আসলে ওই লেখা আছে। এবং যারা বলছেন যে আসলে কুমিল্লা আমরা দেখেছি বিভিন্ন দোকানগুলোতে যারা ডিলার আছে তারা বলছেন যে সিলিন্ডার কোনো গ্যাস আমরা পাচ্ছি না এবং আমাদেরকে কোম্পানি দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সবগুলো আসলে খালি সিলিন্ডার রয়েছে। সকাল থেকে আসলে অনেক লোক 150-200 লোক এসেছে তারা গ্যাসের জন্য, আসলে তারপরে তারা গ্যাস পাচ্ছে না। এবং আমি একজন বিক্রেতার সাথে কথা বলতে চেষ্টা করবো। উনি আমাদেরকে জানিয়েছেন যে কোম্পানিকে তারা রিকোয়ারমেন্ট দিয়ে রেখেছে, টাকা দিয়ে রেখেছে, কিন্তু গ্যাস পাচ্ছে না। এই ক্ষেত্রে আমি আসলে কেন আমরা গ্যাস পাচ্ছেন না আর কেমন কাছে এসেছে সকাল থেকে? আসলে ব্যাপারটা হচ্ছে যে কোম্পানির যে ডিলার কিন্তু আমাদেরকে গ্যাস দিতে পারে না। আমি গত 3 দিন যাবত দোকান বন্ধ রাখছি। আজকে সকালে খুলতে, গতকালকে একটু 1 ঘন্টা খুলে বন্ধ করে চলে গেছি। যে পরিমাণ কাস্টমার আসছে, মিনিমাম দৈনিক কাস্টমার মনে করেন 300, কিন্তু ওই অনুযায়ী গ্যাস কোম্পানি হয়তো দিলে 3টা কি 4টা দেয়, কিন্তু কাস্টমার থাকে 300 জনের উপরে আর কি। এই যে অবস্থা আর কি। আর এখানে যে বড় বড় যে ডিলাররা নিজেরা শোরুম দিয়ে রাখছে, তারা তার মতন করে বিক্রি করে, তারাই কিছু পায় আর বাকি অন্যরা নেয় না। কিন্তু একটা সরকারি ভাবে একটা নির্ধারণ হয়েছে, নির্ধারণ হয়েছে যে 1450 টাকা। কিন্তু 1450 টাকা কি, আমরা যদি বলি যে আরো 1-200 টাকা বাড়াই দিতে পারবো গ্যাস চাহিদা, কিন্তু তারপরও গ্যাস দিতে পারে না। এই হচ্ছে পরিস্থিতি। আমি ক্রেতার সাথে কথা বলতে, গ্যাস তো পাচ্ছেন না। আমরা একটা দোকানে কেমন মানে কতদিন ধরে গ্যাসের সংকট আপনারা? প্রায় 1 মাস যাবত গ্যাসের সংকট। যেখানে আমরা 1350 টাকা বা 1400 টাকা দিয়ে কিনতাম, সেই জায়গাতে এখন 1800, 2200, 2500, 2600 টাকা দিয়ে গ্যাস পাচ্ছি না। আমরা তো লার্কি চুলায় রান্না করতে পারি না, বাসা বাড়িতে তো লার্কি চুলায় রান্না করা যায় না, লার্কিরও সংকট। তাহলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ, বলেন? তাহলে এটাকে সরকারের কি দৃষ্টি দেওয়া দরকার না? এখানে সরকার কি করতেছে? আজকে এতগুলো সারা বাংলাদেশের মানুষ গ্যাসের সংকট করতেছে, ওদের কোনো মানে ইয়েই নাই যে মানুষগুলো এত কষ্ট করতেছে বুড়ের আগের মুহূর্তে। তাহলে তাদেরকে তো এগুলো সতর্ক হওয়া দরকার ছিল যে এখন বুড়ের আগে মুহূর্তে মানে মানুষ আমাদেরকে ভোট দিবে কে দিবে না, সেটা তো তাদের ছিল। মানে এটা কর্তব্য ছিল না যে ভোটের আগের মুহূর্তে আমরা যদি এমন করি তাহলে আমরা ভোট পাবো না, যেই দলে হোক সে।
তাহলে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমরা, যাতে আমাদের সাধারণ মানুষকে বাঁচায়। এটা আপনার কাছে আমার বক্তব্য। যেটা বলছিলেন কুমিল্লা নগরীতে আমরা দেখেছি প্রতিটি দোকানে আসলে সিলিন্ডার গ্যাস সাধারণ রয়েছে, কোনো গ্যাস তারা পাচ্ছে না এবং ক্রেতাদের ক্ষোভ দেখলেন এবং বিক্রেতা আসলে কুমিল্লা গ্যাস সিলিন্ডার নিয়েছিল সর্বশেষ। আমি চলেছি রাঙ্গামাটি সব বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা আপনি যেমনটা বলছিলেন যে এই গত এক সপ্তাহ ধরে রাঙামাটিতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি রাঙামাটির ফিলিং স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে শত শত গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তারা সকাল থেকে দীর্ঘ সারিতে যে গ্যাসের জন্য কিন্তু আমরা যে ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি বলছিলেন যে চাহিদা মতে তারা আসলে কোম্পানি থেকে গ্যাস না পাওয়ায় তারা যে চালকদেরকে সিএনজি চালকদেরকে গ্যাস দিতে পারছেন না। আর এদিকে সিএনজি চালকরা বলছেন তারা আসলে গত 2 দিন ধরে ঠিক ভোরবেলায় লাইনে দাঁড়িয়েও কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু তারা গ্যাসের লাইন পাচ্ছে না। তারা দাঁড়িয়ে আছেন, যে পরিমাণ তাদের চাহিদা তারা সে তুলনায় কিন্তু গ্যাস তাদের মিলছে না। অন্যদিকে যদি আরেকটি বিষয় বলে রাখি, রাঙামাটিতে গত এক সপ্তাহ পর্যন্ত যে বোতল গ্যাস যে গ্যাসটি সেটি আসলে দোকানে খুব বেশি সংকট দেখা দিয়েছে। এর ফলে কিন্তু যে পাহাড়ের যে অধিবাসী রয়েছে তারা খুব ভোগান্তিতে পড়েছে। যদি আপনাকে আরেকটি বিষয় বলি যে রাঙ্গামাটিতে কোন লাইনের গ্যাস না থাকার কারণেই কিন্তু যে রাঙ্গামাটি অধিবাসীদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে কিন্তু বোতল গ্যাস। এই ছিল আমার কাছে রাঙ্গামাটির সর্বশেষ। কবির এবং সোহাগ, আপনাদের ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন এলপি গ্যাসের সংকটের বিষয়ে। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী তন্দ্রা তারণ্য, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তন্দ্রা, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক যোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তাদের বিরুদ্ধে কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই শুনানিটি হবে, যদিও এখন পর্যন্ত সেটি শুরু হয়নি। এর আগে যদিও বুধবার ট্রাইব্যুনালে মামলা গঠন শুনানি হওয়ার কথা, পরবর্তীতে হয়নি এবং তারই হবে। এবং একটু জানিয়ে রাখি যে জুনায়েদ আহমেদ পলক যেহেতু এখনো আসলে প্রশাসনের আন্ডারে রয়েছে, তবে যেহেতু অন্যান্য আসামি আছে যাদেরকে এখন পর্যন্ত ধরা হয়নি, যেমন যদি বলি যে সজীব ওয়াজেদ জয় তিনি এখনো যেহেতু পলাতক রয়েছেন, সেক্ষেত্রে আসলে অন্যান্য আসামিদের তিনিও যে শুনানিটা আজকে হওয়ার কথা রয়েছে, এই শুনানির মূল তথ্য যদি আমি বলি, আন্দোলনের সময় আসলে ইন্টারনেট বন্ধ করে যে গণহত্যা চালানো হয়েছিল, পাশাপাশি যেটি না বললে তখন আসলে এই আন্দোলনকে কিভাবে আসলে দমন করা যায়, গতিপথ পরিবর্তন করা যায় এবং এরকম আরো যেই আসলে তাদের যে আসলে চক্রান্ত যদি বলি সেটি ভুল হবে না, যেগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে আসলে এই অভিযোগ গঠন করা। এখন পর্যন্ত যদিও শুনানি শুরু হয়নি, তবে কিছুক্ষণ পরে কিন্তু সেটি শুরু হবে। আরেকটি জানি সেটি হচ্ছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানিটি হবে এবং এর আগে গত বুধবার
ট্রাইব্যুনালে মামলার অভিযোগ ঘটনার কথা থাকলেও সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর নিয়োগ সংক্রান্ত চিঠি ইস্যু না হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। এবং জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট সহ বন্ধ করে যে তথ্য আড়াল করা হয়েছিল, আন্দোলনকারীদের উপর দমন প্রিয় উস্কানি সহ ষড়যন্ত্রমূলক যে সম্পৃক্ততা ছিল, সেই বিরুদ্ধে কিন্তু আসলে তারা দুজন, জয় এবং পলক দুজন যুক্ত ছিলেন। এবং এর আগে গত 4 ডিসেম্বর মামলা দাখিল করা হয়েছিল। তবে সজীব ওয়াজেদ জয় এবং জুন আহমেদ পলকের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এবং আজকে এছাড়াও কিন্তু আসলে আশুলিয়ার ঘটনায় কিন্তু আজকে স্বাক্ষরগ্রহণের ঘটনা হচ্ছে এবং এর পাশাপাশি আরও দু একটি চলমান, আমরা জানি যে আরও দু একটি চলমান কেস কিন্তু এখনো রয়েছে, সেগুলোরও কিন্তু আজকে শুনানি কার্যক্রম পরিচালিত হবে। বুবলি, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের মতো আপিল আবেদনের শুনানি চলছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী ইউসুফ ভুইয়া, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইউসুফ, দ্বিতীয় দিনের শুনানির ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। সেসব প্রার্থীরা আসলে আপিল করেছেন এবং সে আপিল সংখ্যা হয়েছিল 645টি এবং এই 645টি আপিলের মধ্যে আগামী 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলবে এবং সময়ে সময়ে নির্বাচন কমিশন যে সময় দিয়েছিল সেই সময় অনুযায়ী আপনার এই নিষ্পত্তিও হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে এবং এখন পর্যন্ত 15টি আবেদন হয়েছে, তার মধ্যে 12টি এখন পর্যন্ত আমরা আমাদের যে তথ্য পেয়েছি সে অনুযায়ী 12টি বৈধ ঘোষণা করেছে এবং সেই সঙ্গে অবৈধ ঘোষণা করেছে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আপনারা জানেন যে গতকালকে প্রথম দিনের মতো শুনানি চলেছিল এবং সেই শুনানিতে প্রায় 70টি শুনানি হয়েছিল, 1 থেকে 70 সেই সিরিয়ালের 1 থেকে 70 জনের যে সিরিয়াল হয়েছিল সেই সিরিয়ালের ক্রমান্বয়ে শুনানি হয়েছিল এবং সেই শুনানিতে 52টি আবেদন বৈধ ঘোষণা করেছে এবং 15টি অবৈধ ঘোষণা করেছে এবং 3টি স্থগিত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন থেকে। পরবর্তীতে এই আপনাদেরকে বলছিলাম যে শুনানি কার্যক্রম চলছে, সেই শুনানি কার্যক্রমে একজন প্রার্থীর সঙ্গে 3 জন প্রার্থী সহ 3 জন আসলে শুনানি কক্ষে প্রবেশ করতে পারছে এবং প্রথমে আসলে নির্বাচন কমিশন এখানে এসে তারা সিরিয়াল ধরছেন এবং সেখানে এসে স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন করে পরবর্তীতে নির্বাচন যে শুনানি কক্ষ সেই শুনানি কক্ষে এবং শুনানি কক্ষে আপনাদেরকে বলে রাখি যে প্রধান নির্বাচন কমিশনার সহ যে নির্বাচন কমিশনাররা রয়েছেন অন্যান্য সেই নির্বাচন কমিশনাররা সেখানে উপস্থিত রয়েছেন এবং শুনানি কার্যক্রম পরিচালনা করছেন এবং প্রার্থীদের আসলে কি কারণে অবৈধ ঘোষণা করা হলো এবং তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করছে সেই জায়গা থেকে বিপরীতে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে এবং অনেক রিটার্নিং কর্মকর্তা নিজে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কি কারণে আসলে অবৈধ ঘোষণা করেছেন বা কি অসম্পূর্ণতা ছিল প্রার্থীর সেই বিষয়টি আসলে এখানে উত্থাপন করছে শুনানিতে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে আরো একটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে পাবনা 1 এবং 2 আসলে যে প্রার্থীরা সংসদীয় আসনে নির্বাচন নিয়ে সেই সীমানা জটিলতার কারণে যে আপিল বিভাগের সিদ্ধান্ত আদেশ দিয়েছিল যে পাবনা 1 এবং 2 আসনের নির্বাচন স্থগিত থাকবে। পরবর্তীতে আসলে নির্বাচন কমিশন থেকে আমরা গত পরশু দিন আমরা বলছিলাম যে সকালবেলা যিনি নির্বাচন কমিশনার ছিলেন তিনি বলছিলেন যে গণমাধ্যমকে জানিয়েছিলেন যে আপাতত নির্বাচন হচ্ছে না। পরবর্তীতে আবারও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল যে না, এই সিদ্ধান্তটি এখনো নির্বাচন কমিশন নেয়নি। পরবর্তীতে গতকালকে আবারও নির্বাচন কমিশন থেকে জানানো হলো যে পাবনা 1 এবং 2 আসলে সংসদীয় আসলে যে সীমানা জটিলতা রয়েছে সেই সীমানা জটিলতার কারণে আপিল বিভাগের যে আদেশ সেই আদেশের প্রেক্ষিতে সেখানে নির্বাচন স্থগিত থাকবে এবং সেই সঙ্গে আমরা পরবর্তীতে আসলে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার কাছে আসলে জানার চেষ্টা করেছি, কিন্তু না বললেও পরবর্তীতে ইসি সচিব আক্তার আহমেদ আমাদেরকে বলেছেন আসলে তথ্য কিছু অসম্পূর্ণতা ছিল, অসম্পূর্ণতার কারণে আসলে এই সিদ্ধান্ত দিয়েছিলেন গত পরশুদিন নির্বাচন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে বলছিলাম যে দ্বিতীয় দিনের মতো আপিল চলছে, সেই আপিলের কার্যক্রমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীরা একে একে তারা শুনানিতে যাচ্ছেন এবং পরবর্তীতে সেই শুনানি থেকে তারা বের হচ্ছেন। এখন পর্যন্ত যে তথ্য বেশিরভাগ প্রার্থী আসলে যদি কোনো বিশেষ কোনো সমস্যা জটিলতা না থাকে
সে প্রার্থীর আপিল আবেদন এখন পর্যন্ত বৈধ হচ্ছে এবং প্রার্থীরা পরবর্তীতে বের হয়ে তাদের যেই অবস্থান সে অবস্থানও জানাচ্ছেন। তো এই ছিল তৃতীয় দিনের মধ্যে শুনানি কার্যক্রম চলছে, সেই শুনানি কার্যক্রম থেকে সর্বশেষ পরিস্থিতি। দেখছেন দেশ জনপদ লাইভ। নওগাঁর শাহ কৃষি জাদুঘর ও লাইব্রেরিতে কৃষি বিষয়ের উপর বিভিন্ন বই ও গাছ সংরক্ষণ করা আছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, জাদুঘর ও লাইব্রেরি দেখে পর্যটকরা কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, আমি এসেছি নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রামে শাহ কৃষি জাদুঘর এবং পাঠাগারে। অবাক লাগা বিস্ময়কর সৃষ্টি তার এই, যিনি এটার প্রতিষ্ঠাতা শাহ জাহাঙ্গীর আলম শাহ, যিনি পাবনা জেলা স্কুলের সাবেক শিক্ষক, তিনি দীর্ঘদিনই এটি প্রতিষ্ঠা করেছেন। এখানে কি নেই? কৃষি যন্ত্রপাতি, কৃষি উপকরণ, হারিয়ে যাওয়া কৃষির উপকরণ সহ সবকিছু, অর্থাৎ সেই আদিম যুগের কৃষির সংস্কৃতি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কৃষিতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় সবগুলোর সংস্করণ তিনি এখানে রেখেছেন, যেগুলো হারিয়ে গেছে, যেটা বর্তমান প্রজন্মের মানুষ যেগুলোকে দেখে নাই, এদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য উনি মূলত প্রায় 1 একর জমিতে নিজের বাড়ি এখন এক কৃষি জাদুঘর হিসেবে পরিণত করেছেন এবং বলা হয় এবং স্বীকৃত এটি সারা দেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম কৃষি জাদুঘর এবং কৃষি তথ্য ভান্ডার। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন দেশি বিদেশি পর্যটকরা আসেন এই কৃষিজ উপকরণ দেখার জন্য। আমি এখন এর শুরুতে দেখার জন্য আমি এখানে কথা বলবো এখানকার যিনি স্রষ্টা জাহাঙ্গীর আলম শাহ, যিনি এই কৃষি জাদুঘর যিনি প্রতিষ্ঠা করেছেন, তার সাথে সরাসরি কথা বলবো এবং তার কাছে জানার চেষ্টা করবো যে আসলে কোন চিন্তা থেকে আপনি এটা প্রতিষ্ঠা করলেন এবং কি কি এখানে পাওয়া যাবে এখানে এইটা একটু জানার চেষ্টা করবো। ধন্যবাদ। আমি জাহাঙ্গীর আলম শাহ। আমার কৃষির প্রতি মমত্ববোধ, কৃষি ও কৃষকের প্রতি ভালোবাসা থেকে আমার এই কৃষি লাইব্রেরি এবং কৃষি জাদুঘরটি তৈরি করা। এখানে কৃষির যে হাতিয়ার গুলো আদিকাল থেকে ব্যবহার হয় সেই আদিকালের অনেক হাতিয়ারই এখানে রয়েছে। এই হাতিয়ার ছাড়াও আমাদের যে সংস্কৃতির যে ধান, এই ধানের 500 জাতের ধান রয়েছে, 500-এর অধিক আছে। কোনটা দিয়ে পান্তা খাওয়ার ভালো ধান, মুড়ি খাওয়ার কোনটা, পান্তা, তারপর পিঠা, ধুপি পিঠা করার যে ধানগুলো, এই জিনিসগুলো আমরা সব সময় সংরক্ষণ করে রেখেছি এবং এটি নিয়ে কৃষকরা দেখে খুশি হন। এছাড়াও প্রান্তিক কৃষকের যে একটি কৃষির প্রতি মমত্ববোধ, কৃষির প্রতি ভালোবাসা, সেটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এটি সবসময় গবেষকরা, দেশি বিদেশি গবেষকরা কাজ করছেন আমাদের কৃষিটা কেমন ছিল, এই যে কৃষি এবং সংস্কৃতি, বাংলাদেশের কৃষি সংস্কৃতি তো মূল সংস্কৃতি। এছাড়াও এখানে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটি 7000+ কৃষি বই আছে, কৃষক উপযোগী লাইব্রেরি এটি। এই বই, লিফলেট, ম্যাগাজিন সহ প্রায় 7000 আছে। এছাড়াও 200-এর অধিক ঔষধি গাছ আছে এবং যে আপনার বিরল জাতের গাছ শতাধিক রয়েছে। একটি কৃষির একটি ছাতার নিচে কৃষিকে নিয়ে আসার একটা টান থেকে এটি তৈরি হয়েছে। কৃষির বলা হয় যে ফিলিপাইনের কৃষি মিউজিয়ামটি সবচেয়ে বড়। আমরা টেলিভিশন থেকে জেনেছি যে ওই জায়গায় যত জিনিস রয়েছে তার চেয়ে বেশি জিনিস এখানে রয়েছে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম শাহ কৃষি জাদুঘর এবং পাঠাগারের যিনি স্রষ্টা জাহাঙ্গীর আলম শাহ, তিনি জানাচ্ছিলেন এখানকার সংস্করণ। আমি জানিয়ে রাখি এখানে
কয়েকশো প্রায় 3 থেকে 500 প্রজাতির ঔষধি গাছ রয়েছে, এখানে পুকুর রয়েছে, এখানে একটি গণ শিক্ষা কেন্দ্র তিনি স্থাপন করেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পর্যটক এখানে আসেন, এগুলো বিভিন্ন দেখেন, এটা গবেষণা করেন। এই গবেষণা খোরাক হিসেবে তিনি গবেষকদের একটি চমৎকার সুযোগ তিনি করে দিয়েছেন। তো নওগাঁর মান্দা উপজেলার জাহাঙ্গীর আলম শাহর তৈরি এই শাহ কৃষি জাদুঘর এবং পাঠাগার নিয়ে আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে, বুবলি। কামাল, আপনাকে ধন্যবাদ। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ধামরাইয়ে অবাধে ভরাট হচ্ছে ফসলি জমি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কারা জমি ভরাট করছে এবং কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের ফোর্টনগর এলাকায় এবং আমার পেছনের দৃশ্যটি যদি দেখেন যে পুরো এলাকাটাতেই কিন্তু কৃষি আবাদ হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে এই বছর প্রায় 3000 হেক্টরের অধিক জমিতে কিন্তু এই চলতি মৌসুমে কৃষি আবাদ করেছেন কৃষক, এবং এই ধামরাই উপজেলাতে কিন্তু পুরো উপজেলাটাই বেশিরভাগ কিন্তু কৃষি নির্ভর উপজেলা। এবং এই উপজেলায় কৃষি বিভাগ যেটি বলছে যে গত 5 বছরে 5000-এরও অধিক সম্পত্তি কিন্তু সেটি কৃষি থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ এই জমিগুলো কিন্তু কোথাও খনন করা হয়েছে, কোথাও ভরাট করা হয়েছে। আমরা এখন যেখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বালু ফেলে কিন্তু ভরাট করছে খোদ কৃষি জমি। এই কৃষি জমিগুলোতে কোনোটাতে 2 ফসল, কোনোটাতে 3 ফসল, কোনোটাতে 4 ফসল হয়। সেই সমস্ত কৃষি জমিগুলোই কিন্তু এগুলো অবাধে কিন্তু ভরাট করা হচ্ছে। এবং এই যে ভরাটের যে দৃশ্যগুলো দেখছি যে বালু ফেলে প্রথমে কিন্তু ভরাট করা হয় এবং এরপরে এখানে কিন্তু আবাসন প্রকল্প গড়ে উঠছে। যেই আবাসন প্রকল্পে কিন্তু গত 5 বছরে 5000 শতাংশের মতো কিন্তু কৃষি জমি কমেছে ধামরাই। এদিকে যদি বলি যে গত 7 জানুয়ারি কিন্তু ভূমি মন্ত্রণালয় তারা একটি প্রজ্ঞাপন দিয়েছেন। সেই ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবেরা আক্তার তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে যে কোথাও যদি দেশের যেখানেই হোক যদি সরকারি অনুমতি ছাড়া কোথাও এই কৃষি জমি ভরাট এবং কর্তন করা হয় তাহলে কিন্তু তাদেরকে 2 বছরের জেল দেওয়া হবে। এটি গত 7 জানুয়ারির তথ্য। এবং আমরা দেখছি যে সরকারের কিন্তু এর আগেও নানা নির্দেশনা রয়েছে যেন কোনোভাবেই কৃষি জমি ভরাট বা কৃষি জমি যেন খনন করা না হয়। বিশেষ করে এই শীত মৌসুমে কিন্তু আমরা দেখি যে ইটের ভাটাগুলোতে যে সমস্ত মাটির ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এই কৃষি জমির টপসয়েলটাকে কেটে নিয়ে এতে করে কিন্তু ক্রমশই কিন্তু কৃষি জমি কমে আসছে এবং এর কিন্তু প্রভাব পড়ছে পরিবেশে। এবং এই ক্রমবর্ধমান এই যে অবস্থা চলছে এটি থেকে উত্তরণের জন্য কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ধামরাই বা এই অঞ্চলে কিন্তু তেমন কোনো প্রশাসনের কিন্তু উদ্যোগ নেই, যে কারণে কিন্তু ক্রমশই কিন্তু এই কৃষি জমি ভরাট করে যে আবাসন প্রকল্প গড়ে ওঠার এটি কিন্তু প্রবণতা বাড়ছে। বুবলি, দেখছেন দেশ জনপদ লাইভ। জানুয়ারি পর্যটক মৌসুম হলেও কুয়াকাটায় দেখা মিলছে না পর্যটকদের। পর্যটক না থাকার কারণে কোটি টাকার প্রস্তুতকৃত শুটকি নিয়ে হতাশ ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব, গত বছরের তুলনায় এবছর বিক্রি কতটা কমেছে, কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ বুবলি। পর্যটন মৌসুম নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতে থাকলেও এবছর কিন্তু একেবারেই ভিন্নভাবে কাটছে এই পটুয়াখালীর যে পর্যটন শহর কুয়াকাটার ব্যবসায়ীদের। গত বছরে যেখানে লক্ষাধিক পর্যটক থাকতো একদম মাস জুড়ে, এবছর একেবারেই ভিন্ন। শুধু সাপ্তাহিক যে ছুটি একদিন শুক্রবার, সেই শুক্রবারে কিছুটা পর্যটক মিলছে, বাকি যে 6 দিন সেই 6 দিনই কিন্তু তাদের পর্যটক খরা যাচ্ছে। এতে করে কুয়াকাটার যে একটি স্বনামধন্য যে ব্যবসা যে শুটকি, সেই শুটকি শিল্প কিন্তু বিপর্যয়ে নেমে এসেছে। আমার সাথে কুয়াকাটা শুটকি মার্কেটের ব্যবসায়ী জনাব সোহেল মাহমুদ রয়েছেন, তার সাথে একটু কথা বলবো যে কি অবস্থায় আপনাদের এখন এই ব্যবসা চলছে, পর্যটক কেমন পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আসলে এখন বর্তমানে আমরা পর্যটক থেকেও কুয়াকাটা এমন একটি অবস্থা দাঁড়িয়েছে পর্যটক থেকেও নেই। যেহেতু কক্সবাজার বা বিভিন্ন পর্যটক স্পটে আমরা যেটা দেখতে পাই অনেকটাই পর্যটক রয়েছে, যেটা কুয়াকাটা এই সময়কালে মৌসুমে অনেক বেশি পর্যটক থাকার কথা, কিন্তু সেই তুলনায় অনেক পর্যটক কম রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। বিশেষ করে মাছের কি অবস্থা?
শিহাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আস্থা অর্জন করতে হবে ভোক্তাদের কাছ থেকে, এবং এই আস্থাটা অর্জন করতে গেলে আমাকে দীর্ঘমেয়াদী ভাবে এই বাজারে থাকতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদেরকে এন্টাইজ করতে হবে, অনুপ্রেরণা দিতে হবে, দরকার হলে কিছু টাকার ক্যাশ ব্যাক ইত্যাদি করে এটার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে নেটওয়ার্ক। ওয়ান্স দে আর ইন, দে আর ইন। এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমরা একমাত্র সাকসেসফুলি দেখেছি বিকাশের ক্ষেত্রে, এবং তারা এটাকে যেভাবে করেছে দ্যাটস এ রোল মডেল। এখানে কি ধরনের মডেল আমরা দেখতে পাই? এখানে একটা মডেল দেখতে পাই যে ইফ ইউ আর ইন দিস বিজনেস, এই বিজনেসে থাকতে হলে আমাকে অনেক দিনের জন্য থাকতে হবে। বিকাশ যখন 12 সালে শুরু হয়, এখন 26 সাল, গত 2 বছর ধরে তারা প্রফিট করছে, অর্থাৎ 24-25-এ প্রফিট করেছে। 24-এ অল্প, 25-এ কিছু বেশ বড় রকমের, 26-এ হয়তো আরো বড় হবে। তো এই যে প্রথম যে 12 বছর গেল, 12 সাল থেকে 24 সাল পর্যন্ত, এখানে কিন্তু কোনো প্রফিট হয়নি, এবং এখানে ব্যাপক হাজার কোটি টাকার লস হয়েছে, এবং এটা। দর্শক, কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।